সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ক্রিকেট 24.com এর নিয়মিত ক্রিকেট আড্ডা ক্রিকলজিতে। এবং সঞ্চালক হিসেবে আমি আছি মির্জা সাদমান। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্লিজ লাইভটিকে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের আজকের অতিথি জাতীয় দলের হার্ড হিটিং এবং ডিপেন্ডেবল ব্যাটসম্যান। এবং আর সময় নষ্ট না করে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ আড্ডায় আমাদের আজকের অতিথি মোহাম্মদ মিথুন ভাইকে। মিথুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ঈদ মুবারক। আ- ঈদ মুবারক ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, ঈদ ঈদ কেমন কাটলো আপনার? কেমন ব্যস্ততা ছিল? কোথায় কোথায় গেলেন? কি কি হলো? না, খুব একটা ব্যস্ততা ছিল না। আলহামদুলিল্লাহ পরিবারের সাথেই ছিলাম। ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, করোনাকালীন সময়টা কিভাবে কাটালেন? এতদিন ঘরবন্দি অবস্থায় থাকা, এতদিন ক্রিকেট থেকে দূরে থাকা, তো ফিটনেস মেনটেন করার জন্য এবং মেন্টালি ক্রিকেটের সাথে নিজেকে জড়িত রাখার জন্য কি কি প্র্যাকটিস ফলো করতেন? এটা আসলে আমাদের হোমওয়ার্ক ছিল। আমাদের বিসিবি ট্রেনার এবং ফিজিওদের থেকে একটা গাইডলাইন ছিল। তো ওটাই ফলো করতাম, আর পাশাপাশি এতদিন খেলার কারণে নিজেরও অনেক নলেজ ছিল অনেক ব্যাপারে। তো সেগুলো ইউজ করে ওভারঅল একটা ভালো সময় কেটেছে। আপনারা হয়তো বা জানেন যে আহ, ঈদের আগে কিছুদিন আমরা ওপেন ফিল্ডে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তো সবকিছু জি মিলিয়ে এখন অনেকটা ভালো। মানে আগে যেমন ইয়ে ছিল, আগে যেমন অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক কিছু ছিল, এখন একটু একটু মাঠে যেতে পারছি। তো সেই হিসেবে এখন মানসিকভাবে ভালো আছি। ভাই, এই যে বললেন যে অনেকদিন পরে এখন মাঠে যাওয়ার সুযোগ হচ্ছে, অনেকদিন পরে অনুশীলন করার চান্স পেলেন, তো কেমন লাগলো এতদিন পরে অফিসিয়ালি অনুশীলন করতে গিয়ে? ফিটনেসটা কি আগের লেভেলেই আছে নাকি কোনো ঘাটতি হয়েছে, কি মনে হলো? আসলে দেখেন, ঘরে আর ওপেন গ্রাউন্ডের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে। আমরা ঘরের মধ্যে যতই ফিট, ওপেন গ্রাউন্ডে ডিফারেন্স যে কোনো একটা টুনটুনি হয়ে গেছে। কারণ আমি ঘরে 3.5 মাস 4 মাস ঘরে করার পরে আউটডোরে যখন গিয়েছি, শুরুতে একটু তো সমস্যা হয়েছেই। আহ, আহ, তারপরেও 2-3টা বের করেছি। তো সুযোগ পাই, তাহলে আস্তে আস্তে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি মনে হচ্ছে ম্যাচ ফিট হওয়ার জন্য কতদিন লাগতে পারে? কতদিনের অনুশীলন লাগতে পারে প্রপারলি ম্যাচ ফিট হওয়ার জন্য, 100% ম্যাচ ফিট হওয়ার জন্য? আসলে depend করে, ম্যাচ ফিট হতে হলে আপনার ম্যাচই খেলতে হবে। কারণ প্র্যাকটিস করে কখনো, ইভেন আমরা যখন রেগুলার প্র্যাকটিসও করতাম, অফ সিজন সে এসে কিন্তু শুরুতে আমাদের স্ট্রাগল করতে হইতো। কারণ শুধুমাত্র আপনি খেলেই হতে পারবেন না। আপনি যতই প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মাধ্যমে ম্যাচ ফিট আপনি একটা দুই খেলবেন, তখন আপনার মেটা পুরো আসে। তো যদি আমরা ঠিকঠাক মতন করতে পারি, যে সবাই তো চেষ্টা করবে যতটা নিজেকে, আসলে বলা যায় না যে আপনার কতদিনের মধ্যে আপনি পুরোপুরি ফিটে যেতে পারবেন। জি ভাই, আপনার ক্রিকেটিং ক্যারিয়ারের শুরুটা কিভাবে? কিভাবে ক্রিকেটের সাথে ভালোবাসায় জড়ালেন? কার মাধ্যমে হাতে খড়ি হলো? অনুপ্রেরণা কিভাবে পেলেন? স্টার্টিংটা কিভাবে হলো? আমি আগেও কথা বলেছি। আমি
যাওয়ার পর সুপ্রিয় দর্শক, ভাইয়ের সাথে মনে হচ্ছে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। জি ভাইয়া, কি শুনতে পাচ্ছেন? আমার কথা এখন শোনা যাচ্ছে? নেটওয়ার্ক সমস্যা। জি ভাইয়া, মানে বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে হ্যালো, স্ক্রিনটা। জি ভাইয়া, ভাইয়া বারবার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে, বাফারিং হচ্ছে এবং কথাও একদম কেটে কেটে আসছে। আচ্ছা, আমি কি একটু ওয়াইফাই চেক করে দেখবো কি অবস্থা? জি জি, শিওর শিওর ভাইয়া। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? এখন একটু বেটার ভাইয়া, কিন্তু এখনো মানে কথাটা কেটে কেটে আসছে। এখন আপনার স্ক্রিনটা আছে, তো কথাটা এখনো কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, আমার তো এক মিনিট, জাস্ট আমি চেক করে দেখি। জি আমার সিগন্যাল তো ঠিকই দেখাচ্ছে, জানি না। ওকে ভাইয়া, তাহলে আমরা কন্টিনিউ করি। হোপফুলি এখন আর প্রবলেম হবে না। তা আপনার ক্রিকেটিং জার্নি নিয়ে আমরা কোয়েশ্চেনটা করেছিলাম, তখনই কেটে গিয়েছিল। আবার যদি একটু প্লিজ রিপিট করেন। জি জি জি। না, এই ব্যাপার নিয়ে আমি যেটা বলছিলাম যে আগেই আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। তো আমার আসলে বিকেএসপি তে যাওয়ার পর থেকে আমার ক্রিকেটটাকে প্রফেশনালি নেয়া। তার আগে ৮-১০ জনের মতন আমিও পাড়ায় ক্রিকেট খেলতাম। উম, আর বিকেএসপি তে যাওয়ার পেছনে আমার বড় ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। উনিই আমাকে আসলে বিকেএসপির ব্যাপারে বলে এবং আমাকে ইন্সপায়ার করে যে ওখানে গেলে একটা ক্যারিয়ার হতে পারে, বা ওখানে যেহেতু স্পোর্টস ইনস্টিটিউট, সো ওখানে গেলে অপশনটা অনেক বেশি থাকে। আপনি যখন স্টার্ট করেন তখন এজ গ্রুপ ক্রিকেটে চ্যালেঞ্জেস গুলা কেমন ছিল, এবং বর্তমান যুগে আমাদের দেশে এজ গ্রুপ ক্রিকেটে যেরকম চ্যালেঞ্জেস রয়েছে, সেটার সাথে আপনার টাইমের মধ্যে কেমন ডিফারেন্স দেখতে পান? না, আসলে আমি কোনো ডিফারেন্স দেখি না, কারণ আমরা যখন খেলেছি তখনও অনেক বেশি কম্পিটিশন ছিল। এখনো যারা খেলছে অবশ্যই তাদের কম্পিটিশনটা অনেক বেশি। কারণ আপনি যখন একটা হায়ার লেভেলে খেলবেন, প্রত্যেকটা স্টেজে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনার প্রত্যেকটা স্টেজে চ্যালেঞ্জ ফেস করে করেই আপনি আহ, বড় একটা জায়গায় আসতে পারবেন। আপনি চ্যালেঞ্জ না নিয়ে বা ওখান থেকে আপনি যদি পাস না করতে পারেন, তাহলে উপরে যাওয়া ভেরি ডিফিকাল্ট। কারণ আমরা একসাথে যখন এজ লেভেল যারা খেলেছি সবাই আজকে কিন্তু এই অবস্থায় আসতে পারেন। তো এখানে আহ, আসার জন্য আপনার অনেস্টি, হার্ড ওয়ার্কিং হতে হবে অবশ্যই, সাথে সাথে লাকটাও অনেক বড় ফ্যাক্ট। কারণ
আমাদের আমরা যখন এজ লেভেল খেলেছি তখন দেখেছি যে আমাদের থেকেও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আজকে এই অবস্থায় আসতে পারেনি। তো আমি মনে করি এটা একটা কম্বাইন্ড প্রচেষ্টা, যেইটার ক্ষেত্রে আপনার সবকিছুই ইম্পর্টেন্ট। রাইট, রাইট। ভাই আপনার ক্যারিয়ার স্টার্ট হয় কিভাবে? প্রপার ব্যাটসম্যান হিসেবে নাকি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে? না, আমি আসলে এজ লেভেলে উইকেট কিপিং করতাম, টপ অর্ডারে ব্যাটিংও করতাম। তো এজ লেভেল ইভেন এখনো আমি ডোমেস্টিক যখন খেলি তখন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই খেলি। উইকেট কিপিং তাকে ভাই কতটা এনজয় করেন? তো অবশ্যই দেখেন, মানে যদি আমাকে বলেন যে আমি তো অবশ্যই প্রফেশনাল, মানে আপনার আমার কিন্তু এক সাইড না, আমি ছোটবেলা থেকে দুই সাইড করেই আজকে এখানে এসেছি। তো হয়তো বা এখানে আমার অপরচুনিটিটা হচ্ছে না, কারণ এখানে মুশফিক ভাই আছেন, লিটন আছে। তো এখন আমাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে হচ্ছে, তো আমি ব্যাটিং এর দিকে এখন বেশি ফোকাস করি। বাট যখন আমি ঘরোয়া লিগে যাই, বা বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, এই খেলাগুলোতে কিন্তু সবসময় আমি যেই টিমেই খেলি সেই টিমে উইকেট কিপার কিপিং রোলটাও পালন করি, সাথে সাথে ব্যাটসম্যান তো অবশ্যই। জি। ভাই আপনি যখন ন্যাশনাল টিমে স্টার্ট আউট করেন, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে স্টার্ট আউট করেন, তারপরে আপনার ট্রানজিশন হয় মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তো এই ট্রানজিশনটা কতটা ডিফিকাল্ট ছিল, এবং ওপেনিং এ ব্যাটিং করার সাথে মিডল অর্ডারে ব্যাটিং করার মেইন ডিফারেন্সটা কোন জায়গায় আপনার মতে? না, আমি আসলে শুরু থেকেই আপনার শর্টার ভার্সনে সবসময় আমি ব্যাটিং করতাম, ওপেনিং ওয়ান ডাউনে করতাম। আর লঙ্গার ভার্সনে হচ্ছে উইকেট কিপিং করার কারণে আমি মিডিল অর্ডারে ব্যাটিং করতাম, পাঁচে ব্যাটিং করতাম। সো এই কারণে আমার আসলে অ্যাডজাস্ট করতে খুব যে বেশি কষ্ট হয়েছে তা না। অবশ্যই আপনি কমফোর্টেবল একটা জায়গা তো সবারই থাকে, সেই জায়গায় যদি আপনি সুযোগ পান তাহলে আপনার কাজটা কিছুটা হলেও সহজ হয়। হ্যাঁ, তাছাড়া আমি আসলে ডোমেস্টিকে এখন মিডল অর্ডার হিসেবেই খেলছি, কারণ ইন্টারন্যাশনালে আমার মিডল অর্ডারে এখন খেলতে হচ্ছে হচ্ছে যে আমি ইভেন ডোমেস্টিকেও মিডল অর্ডারে ব্যাটিং করি, টপ অর্ডারে এখনো করা হয় না। আপনি পার্সোনালি ভাই কোনটাকে বেশি প্রেফার করেন, অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান খেলা নাকি অ্যাজ এ মিডল অর্ডার ব্যাটসম্যান খেলা? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, জি ভাই শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পার্সোনাল প্রেফারেন্স কোনটা, ওপেনার না মিডল অর্ডার? এখানে মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম। না, আমি আর আমার আমি পছন্দ করতাম টপ অর্ডারে ব্যাটিং করতে। বাট আমার কিন্তু লম্বা সময় হয়ে গেছে যে আমি আর টপ অর্ডারে ব্যাটিং করি না, মানে টপ অর্ডার বলতে আপনার ওপেনিং করি না। অনেক লম্বা সময় জি। নাম্বার তিনে খেলেছি, বাট ওপেনিং ব্যাটিং করি না, অনেক বছর হয়েছে। তো এখন আমি আসলে টপ অর্ডার, মানে ওপেনিং এর থেকে আমি মিডল অর্ডারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। Okay. ভাই আপনার জাতীয় দলে আসার পিছনে ব্যাক স্টোরিটা কিরকম? কোন সিজনের ভালো পারফরমেন্সের জন্য আপনি প্রথমবার জাতীয় দলে ডাক পান, এবং আলটিমেটলি কোন ইয়ারে গিয়ে আপনার অভিষেকটা হয়, সেটা স্টোরিটা আমাদেরকে একটু শোনান। হ্যাঁ, অনেক লম্বা স্টোরি ভাইয়া। আমার আসলে ন্যাশনাল টিমে খেলার পেছনের স্টোরিটা অনেক লম্বা, শিখে যাবে। আহ, আমি ফার্স্ট বাংলাদেশ টিমে চান্স পাই 2009। আমি প্রিমিয়ার লিগে অনেক ভালো খেলি, একটা ম্যাচে 170 করি। তো ওই বছরটা আমার খুব ভালো গিয়েছিল ওভারঅল সবকিছু মিলিয়ে, সেই জন্য আমাকে কল করে স্কোয়াডে।
এবং প্র্যাকটিস একটা টি-20 প্র্যাকটিস ম্যাচে আমি 100 করি। 100 করার পরে আমি মেইন স্কোয়াডে চান্স পাই। তো তারপরে আমার ওই বছর ম্যাচ খেলা হয়নি, ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ না খেলেই পরে টিম থেকে আবার বের হয়ে যায়। তারপরে এইভাবেই চলতে থাকে, চলতে থেকে আবার আমার আসলে অনেকবারই ন্যাশনাল টিমে ইন আউট অনেক বছরই হয়েছে, কারণ অনেক সময় এমন হয়েছে একটা ম্যাচ খেলেছি আবার বাইরে চলে গিয়েছি, আবার 2 বছর পরে ডাক কল পেয়েছি। তো এরকম পিছনের স্টোরিটা অনেক লম্বা, মানে আহ, আমার আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে। শেষ পর্যন্ত 2018-এ এশিয়া কাপের মাধ্যমে আমি আবার কামব্যাক করি। তারপর থেকে আল্লাহর রহমতে আমি কন্টিনিউ খেলছি কোনো না কোনো ফরম্যাটে, তারপর থেকে আমি আছি। ওই এশিয়া কাপে আমার সুযোগ হয় হচ্ছে আয়ারল্যান্ড ট্যুরে যাই আমি এই টিমে আয়ারল্যান্ড ট্যুরে খুব ভালো পারফর্ম করি। একটা টি-20-তে লাস্ট টি-20 ডিসাইডিং ম্যাচ থাকে, ওইটাতে আমি 35 বলে আমি 87 করি। তো ওই ম্যাচটা আমরা জিতি। ওর পর থেকেই হয়তো বা সিলেক্টরদের মনে হয়েছে যে আমি বাংলাদেশ টিমকে ভালো কিছু দিতে পারবো। তারপরে আমার এশিয়া কাপে আসলে স্কোয়াডে ঢোকা এবং আল্লাহর রহমতে এশিয়া কাপের ফার্স্ট ম্যাচেই ভালো করি। তারপর থেকেই আমি খেলছি আর কি। হ্যাঁ, 2009-এ ফার্স্ট টাইম আপনি স্কোয়াডে ডাক পান, তখন তো আনফরচুনেটলি খেলা হয়নি, কিন্তু এত ইয়াং এজে বাংলাদেশ ন্যাশনাল টিমে ডাক পাওয়া এবং চাইল্ডহুড হিরোজদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনুভূতিটা কেমন ছিল আপনার কাছে? এত ছোট বয়সে ড্রেসিং রুমে বসে লেজেন্ডসদের সাথে বসে শিখতে পারাটা কেমন এক্সপিরিয়েন্স ছিল? ওইটা আসলে আহ, কিছুটা আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি তখন আমিও চিন্তা করি নাই যে এত কুইক আমি বাংলাদেশ টিমের কল পেয়ে যাব। ইভেন আমি তখন এইচপি টিমেও ছিলাম না, আমি জাস্ট আন্ডার 19 শেষ করেছি। শেষ করে আমি প্রিমিয়ার লিগ খেলেছি, প্রিমিয়ার লিগে ভালো খেলেছি। এইচপি তেও আমি ছিলাম না, ডিরেক্ট ন্যাশনাল টিমে কল পেয়েছি। আমি কিন্তু এইচপি তে চান্স পাই হচ্ছে ন্যাশনাল টিম থেকে ব্যাক করার পরে। হ্যাঁ, তো জিনিসটা আমার কাছে কিছুটা আনএক্সপেক্টেড ছিল। তারপরে যখন আমি অনেক মানে কল পেলাম, তখন আমি ওইভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। তখন যে সুযোগ আসলে ভালো কিছু করব এমন একটা ইয়ে ছিল। তখন অবশ্যই আমার বয়স অনেক কম ছিল, জাস্ট আন্ডার 19 শেষ করেছি। তো আন্ডার 19 শেষ করার সাথে সাথে ন্যাশনাল টিমে কল পাওয়াটা, এজ লেভেল খেলা, ডোমেস্টিক খেলা, ন্যাশনাল টিমে খেলা এক না। অবশ্যই ন্যাশনাল টিমে প্রেশার অনেক বেশি থাকে, ন্যাশনাল টিমে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো জিনিসটা হচ্ছে তখন, হ্যাঁ, আশরাফুল ভাই ক্যাপ্টেন ছিল, সাথে সাকিব ভাই, মাশরাফি ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, এনারা সবাই ছিলেন ওই সময় টিমে। তো ওনাদের সঙ্গে আমি বলবো যে আমার তখন মানিয়ে নিতে আসলে কষ্ট হয়েছে, কারণ ওনারা সবাই সিনিয়র ছিলেন, আমি অনেক ছোট। তখন একটু আনইজি ফিল হতো। তারপরেও একই ড্রেসিং রুমে থাকতে পারা, আমি মনে করি যে ওখান থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। ডেফিনেটলি, ডেফিনেটলি। আপনি একটা কথা বললেন যে চান্স এসেছে, একটি ম্যাচে চান্স পেয়েছেন, আবার 2 বছর হয়তো বা চান্স পান নাই, আবার হঠাৎ করে একটি চান্স এসেছে। তো একটা ক্রিকেটারের জন্য এরকম পরিস্থিতিতে ভালো করা এবং এরকম প্রেসারের আন্ডারে নিজের সাবলীল খেলাটা খেলা কতটা ডিফিকাল্ট? এটা আসলে ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ হয়তো বা এই চ্যালেঞ্জটা নিতে পছন্দ করে, কারোর জন্য জিনিসটা অনেক বেশি প্রেশার হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে অনেক প্লেয়ারই আছে দেখবেন আপনি ফার্স্ট ম্যাচে এসে ক্লিক করেছে। হ্যাঁ, আবার অনেক প্লেয়ার আছে যাদের অনেক সময় লেগেছে। আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো আর একরকম না, সবারই মেন্টাল স্ট্রেংথ আলাদা। এবং আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে ক্লিক করতে হলে আপনার লাকটাও একটা ফ্যাক্ট। আমার হয়তোবা তখন লাকটা ফেভার করেনি। হয়তোবা ওই ম্যাচগুলোতে, যে ম্যাচগুলোর সুযোগ এসেছে ওইগুলাতে আমি ভালো করলে হয়তোবা আমার এতদিন ওয়েট করতে হতো না, আরো আগে আমার এখন ক্যারিয়ারটা আরো অনেক লম্বা হতো। তো জিনিসটা হচ্ছে যে এখানে আসলে
আর আপনি যে এই প্রশ্নটা করলেন যে কতটা ডিফিকাল্ট, আপনি যদি মানে চিন্তা করেন তাহলে অবশ্যই ডিফিকাল্ট। যে আপনি একটা ম্যাচ আছে, একটা ম্যাচে আপনাকে ভালো করতে হবে, এটা আসলে একটু প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটু প্রেশার হয়ে যায়। মনে মানে আহ, তারপরেও আপনার ক্রিকেট খেলতে গেলে প্রেশার থাকবেই। এই প্রেশারটা হ্যান্ডেল করাটা একটা বড় গুণ। আপনার ভালো খেলতে হলে বা বড় প্লেয়ার হতে হলে আপনার প্রেশার হ্যান্ডেল করতেই হবে। রাইট। ভাই, আপনি এশিয়া কাপের কথা বললেন। এশিয়া কাপে আপনার দারুণ কিছু ইনিংস ছিল এবং সেটার পর থেকে আপনার উপর এক্সপেকটেশনটা বেড়ে গেছে। তো এটাকে কি একটা এক্সট্রা প্রেশার হিসেবে মনে হয় যখন ব্যাটিং এ নামে? না ভাই, আসলে জিনিসটা কি যে যখন আমি যেটা ফিল করি যে যখন সবাই আমাকে বিশ্বাস করবে বা আমার উপরে ভরসা রাখবে, তখন আমার ডেলিভার করার পসিবিলিটিটাও বেশি থাকে। তো যদি আমি ব্যাটিং এ নামার আগে আপনি মনে করেন যে একে দিয়ে হবে না, বা এ যাবে আউট হয়ে যাবে বা এই টাইপের হলে, তখন একটা প্লেয়ারের উপরে প্রেশারটা অনেক বেশি থাকে। কারণ আপনি যখন সাইড সিট থেকে বুঝবেন যে আপনার উপরে কেউ ভরসা পাচ্ছে না, তখন ওই প্রেশারটা আপনার উপরে আহ, আরো বেশি প্রেশার এটা। আহ, বরং আমি মনে করি যে যে সবাই যদি আপনার কাছে ভালো কিছু আশা করে এবং সবাই বিশ্বাস করে যে আপনি ভালো কিছু করতে পারবেন, তাহলে জিনিসটা আপনার প্রেশারের থেকে আপনার বেশি হয় হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করে। যে তখন নিজের মধ্যেও আসে যে না, আমি আমার পক্ষে সম্ভব, আমি আরো ভালো করতে পারবো। Right. ভাই, আপনি তো তিন ফরম্যাটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। আপনার কাছে পার্সোনালি কোন ফরম্যাটটাকে সবচেয়ে বেশি প্রিয় লাগে এবং কেন? না আসলে আমি আমি ওইভাবে আলাদা করতে পারি না, কারণ হচ্ছে আমার সব ফরম্যাটে আমি এনজয় করি। আমি আসলে টোটাল ক্রিকেটটাকে এনজয় করি। আর আমি ছোটবেলা থেকেই সব ফরম্যাটেই খেলে আসছি। আমি ডোমেস্টিকের কথা যদি বলেন, লঙ্গার ভার্সন, বিপিএল, প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা ফরম্যাটেই কিন্তু আমি আল্লাহর রহমতে ভালো খেলেছি। এবং প্রত্যেকটা ফরম্যাটেই আমি আহ, মানুষের আপস অ্যান্ড ডাউন থাকবেই, বাট প্রত্যেকটা ফরম্যাটেই আমার সফলতা আছে। তো সেই জন্য আমি কোনো ফরম্যাটটাকে আলাদাভাবে দেখি না। আমি আসলে যখন যেই ফরম্যাট খেলি চেষ্টা করি সেই ফরম্যাটের জন্য আমার যে রোলটা, আমি টিমকে বেস্ট কি দিতে পারি, আমি সবসময় সেটা নিয়ে ফোকাস করি, রাদার দেন যে আমি এই ফরম্যাট এনজয় করি না বা এই ফরম্যাটের থেকে এই ফরম্যাট আমি ভালো। এর থেকে আমি জিনিসটাকে ওইভাবেই দেখি। ভাইয়া, যেটার প্রেক্ষিতে কোয়েশ্চেনটা এসেছিল, ওয়ানডেতে আপনার আহ, অনেকগুলো চমৎকার ইনিংস রয়েছে। তো আপনি কোন ইনিংসটাকে সবচেয়ে হাইলি রেট করেন? আপনার এখন পর্যন্ত খেলা ওয়ানডেতে বেস্ট ইনিংস কোনটা আপনার মতে? না আমি আসলে আহ, ওইভাবে আপনি যদি আমাকে পার্সোনালি বলেন যে আমি এখন পর্যন্ত ওইরকম কোনো ইনিংস আমার মনের মনের মধ্যে ধরেনি যেটা আমি মনে করি আমার বেস্ট। তো সবসময় আমি আমার কাছে ভালো লাগে যে যেই ম্যাচটা আমি জিতি বা বাংলাদেশ জিতে, সেই ম্যাচে আমি কন্ট্রিবিউট করতে পারলাম। সেটা 2 রানও হতে পারে, 50 রানও হতে পারে, 100 রানও হতে পারে, সেটা যেটাই হোক। আমার কাছে আসলে ফিগারটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট যে উইনিং ম্যাচে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি। তো আমার এমনও আছে যে নিউজিল্যান্ডের মতন জায়গা, নিউজিল্যান্ডের কন্ডিশন সবচেয়ে ডিফিকাল্ট ধরা হয়, ওখানে আমি ওয়ান ডে ম্যাচে দুইটা ব্যাক টু ব্যাক 50 করেছি, বাট আমরা ম্যাচটা জিততে পারিনি। সেই জন্য আমি ওই জি। ইনিংসটাকে আমি রেট করতে পারি না। যদি ওই ম্যাচগুলো আমি জিততে পারতাম তাহলে আমি অবশ্যই বলতাম নিউজিল্যান্ডের মাটিতে ফার্স্ট টাইম যে ব্যাক টু ব্যাক দুইটা 50 করা, আহ, আমার কাছে এটা ভালো লেগেছে। মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইডের এগেনস্টে। কিন্তু যেহেতু আমি জিততে পারিনি বা বাংলাদেশ টিম জিতে নাই, সেহেতু আমি আসলে ওইটাকে রেট করতে পারি না। কারণ আমি সবসময় খেলি হচ্ছে বাংলাদেশ টিম কিভাবে জিতবে বা বাংলাদেশ টিমকে আমি কিভাবে জেতানোর ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি, সবসময় আমার ভেতরে এটাই কাজ করে। হ্যাঁ, বাংলাদেশের ফার্স্ট এভার ডে নাইট টেস্ট
হলো কিছুদিন আগে, এবং আপনি সেই টিমের মেম্বার ছিলেন। তো হোল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ডে লাইটে সবসময় টেস্ট ম্যাচ আমরা দেখে থাকি, আপনারা খেলে থাকেন। তো সেই এনভায়রনমেন্ট থেকে বের হয়ে ফ্লাড লাইটস এর আন্ডারে টেস্ট ম্যাচ খেলা এবং পিঙ্ক বল দিয়ে খেলা, সেই এনভায়রনমেন্টটা কেমন ছিল? সেটার জন্য স্পেশাল কি কি আপনারা প্রিপারেশন নিয়েছিলেন? এই স্টোরিটা একটু শেয়ার করেন। আসলে স্পেশাল ভাবে কোনো প্রিপারেশন নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি টি-20 টিমেও ছিলাম। টি-20 শেষ করে যে কয়েকদিন সময় ছিল, টি-20-র পরে আমাদের রেড বলে ছিল, তারপরে ছিল পিঙ্ক বল, আমাদের এর মাঝে ছিল দুইটা প্র্যাকটিস সেশন ছিল। তো ওই দুইটা প্র্যাকটিস সেশনে পিঙ্ক বলের সাথে আসলে আহ, আহ, মানে ওই দুইটা প্র্যাকটিসেই খেলা পিঙ্ক বলে। আর তাছাড়া যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এক্সপিরিয়েন্স, অবশ্যই এনভায়রনমেন্টটা অনেক ইয়ে ছিল। মানে আপনার অলমোস্ট 50,000 প্লাস ক্রাউড, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট সাহেব গিয়েছিলেন, এবং ওই দেশেরও সব লিজেন্ড প্লেয়াররা এসেছিলেন। তো জিনিসটা হচ্ছে এনভায়রনমেন্টটা অনেক মানে ভালো ছিল। আমার মনে হয় না যে এর আগে কোনো টেস্টে এরকম এনভায়রনমেন্টে খেলা হয়েছে। বাট যদি খেলার দিক থেকে বলেন তাহলে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমরা আসলে ওই টেস্ট ম্যাচে খুবই বাজে খেলেছি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার লাইফে সবচেয়ে ডিফিকাল্ট টাইম মনে হয়েছে পিঙ্ক বলের টেস্টটা। আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলা, সব থেকে ডিফিকাল্ট কন্ডিশন বা ডিফিকাল্ট ডিফিকাল্টি ফেস করেছি আর কি। না, এটার পিছনে কি আসলে প্রিপেয়ার করতে না পারা মেইন কারণ ছিল? আর একটু সময় পাওয়া উচিত ছিল, যেহেতু একটা হিস্টোরিক একটা মোমেন্ট এবং ফার্স্ট টাইম খেলা হচ্ছে। আরো সময় কি দরকার ছিল প্রিপারেশনের জন্য? না, জিনিসটা দেখেন যে এখন পর্যন্ত পিঙ্ক বলের হিস্ট্রি যেটা বলে, আপনি দেখেন যে প্রত্যেকটা দেশই কিন্তু পিঙ্ক বলে খেলা হলে স্ট্রাগল করে। কোনো দেশই কিন্তু পিঙ্ক বলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। পিঙ্ক বল আসলে একটা কঠিন, মানে বিশেষ করে ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জিং। আর এরকম জায়গায় আর আমরা একদমই নতুন ছিলাম। আমরা একদম ফার্স্ট ম্যাচ ছিল, যদিও ইন্ডিয়ার জন্য ফার্স্ট ম্যাচ ছিল, বাট তুলনামূলকভাবে তো ওরা আমাদের থেকে অনেক স্ট্রং সাইড। তো হয়তো ওদেরও প্রবলেম হয়েছে, আমি বলবো না যে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে খেলতে। ওদেরও দেখেন লাস্ট মনে হয় 7 উইকেট পড়েছিল, 48 রান সামথিং, এরকমই মনে হয়। জি, জি, তো জি। জিনিসটা হচ্ছে আহ, আর প্রিপারেশনের কথা যদি বলেন, হ্যাঁ অবশ্যই এরকম একটা ম্যাচ খেলার আগে অবশ্যই আরো বেটার প্রিপারেশন হলে ভালো হতো। বাট সবকিছু তো আর আপনি চাইলেই পারবেন না, কারণ দুই দেশের এক। হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু দেখা যাচ্ছে না এখন। জি। স্ক্রিনটা ডার্ক হয়ে আছে। আচ্ছা, আমার একটু কল এসেছিল, তো স্ক্রিনটা চলে গেছে। কলটা আসার কারণে মনে হয় খুব সম্ভবত। স্ক্রিনটা তো আসছে না। জি ভাইয়া, স্ক্রিনটা আসছে না। আচ্ছা, আমি কেটে আবার ঢুকি। জি।
আমরা ওয়েট করছি মিথুন ভাইয়ের জন্য, উনি রিজয়েন করবেন। ভাই, ভাই ভাই। হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে ভাই আমরা আবার রিস্টার্ট করি আসলে আমাদের কনভারসেশনটা। জি জি জি। কোথায় নেটওয়ার্কের ছিলাম কারণে যেন? আসলে। ওকে ভাই, আমরা এখন জানতে চাচ্ছি যে ক্রিকেটে আপনার আইডল কে? গ্রোয়িং আপ আপনার আইডল কে ছিল, এবং বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে কাকে আপনি খুব পছন্দ করেন, কাকে কাকে আইডল হিসেবে নেন? আসলে আমি যখন ক্রিকেট শুরু করি তখন এজ লেভেলে যখন ছিলাম তখন অ্যাডাম গিলক্রিস্টকে খুব ভালো লাগতো। কারণ আহ, সেও ও ওপেনিং ব্যাটিং করতো, উইকেট কিপিং করতো, আমিও সেম ছিলাম। তো জিনিসটা হচ্ছে মানে তখন আমার গিলক্রিস্টকে খুব ফলো করতাম। তারপরে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। এম এস ধোনিকে অনেক ভালো লাগতো। আহ, আমাদের সাকিব ভাই, তামিম ভাই অবশ্যই। তো ওনারা তো এখন ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করছে, অনেক ভালো খেলছে। মুশফিক ভাইয়ের কথা বলতে পারেন। আহ, উনি লাস্ট অনেক বছর ধরে কনসিস্টেন্ট, অনেক ভালো খেলছে। তো জিনিসটা হচ্ছে যে একজন বলা, এবি ডিভিলিয়ার্স কে অনেক ভালো লাগে। তো অনেকের খেলাই ভালো লাগে। আসলে একজনের নাম যদি বলতে বলেন তাহলে জিনিসটা ডিফিকাল্ট। বাট টাইম টু টাইম অনেককেই ভালো লাগে, অনেকের খেলাই ভালো লাগে। ভাই আমরা ইন্ডিয়ান সিরিজটাই যদি আবার একটু ফিরে যাই, T20 সিরিজটার ক্ষেত্রে যদি আমরা একটু কথা বলি, থার্ড T20 তে স্টার্টে আমরা
দুটো উইকেট হারিয়ে ফেলি এবং আপনি তারপর ক্রিজে নামেন এবং নাইম শেখ ছিল। তো তখন নাইম শেখের ওইটি ডেবিউ সিরিজ ছিল, তো তখন আপনাদের মধ্যে কনভারসেশনটা কি হয়েছিল? কারণ স্টার্টটা খুবই পোর হয়েছিল আমাদের এবং রিকোয়ার্ড রান রেট অনেক হাই হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ করে নাইম শেখের বিধ্বংসী ব্যাটিং। তো আপনি যেহেতু সিনিয়র পার্টনার ছিলেন, আপনি কি অ্যাডভাইস দিয়েছিলেন? অ্যাডভাইস বলতে যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝি যে যে কোনো জায়গায় নিজেকে একটু সময় দিলে আস্তে আস্তে কাজটা সহজ হয়ে যায়। আর ও যেহেতু নতুন, আমি চেষ্টা করেছি যে ওকে যতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়া যায়। কারণ হচ্ছে ও তো অনেক ভালো স্ট্রোক খেলে। তো আমি ওকে সবসময়, আর যেহেতু খুব আর্লি দুটো উইকেট পড়ে যায়, তো আমি উইকেটে যাওয়ার পরে আমি আমার মধ্যে কনভারসেশন ছিল যে জিনিসটা আগে সেটেল করা, মানে একটা ছোট পার্টনারশিপ হলে জিনিসটা হচ্ছে নেক্সট ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এটা এটাই নিয়ম যে আপনি যখন ব্যাটিং করবেন, উইকেটে থাকবেন, তখন আপনি আপনার খেলাটা তো খেলবেনই, সাথে সাথে চিন্তা করা উচিত যে আমি কতদূর নিয়ে গেলে পরে নেক্সট ব্যাটসম্যানের জন্য আরো ইজি হবে কাজটা। কারণ সবার রোল কিন্তু আলাদা। একজন মিডল অর্ডার বা একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান যখন যে নতুন বলটা ফেস করে, তার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হয়। তো তারা সবসময় এক্সপেক্ট করে যে যখন শাইন চলে যাবে বলের একটু, বা বলের সুইংটা একটু কমবে, তখন একজন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার আর ওর মধ্যে এটাই কথা হচ্ছিল যে আমরা একটা ছোট পার্টনারশিপ করার চেষ্টা করি। ছোট পার্টনারশিপ হলে হয়তো বা আস্তে আস্তে জিনিসটা আমরা ক্যাচ করতে পারবো। তো তারপরে তো আলহামদুলিল্লাহ নাইম অনেক ভালো ব্যাটিং করছিল। নাইম যখন ও কমফোর্টেবল হয়ে গেল উইকেটের সঙ্গে, যখন ও স্বাচ্ছন্দ্য বোধ করছিল, তখন আমি চেষ্টা করছিলাম যে ওকে যত বেশি স্ট্রাইক দেওয়া যায়। কারণ আমার কারণে যেন ওর উপরে কোনো প্রেশার না পড়ে। আমি সব সময় চেষ্টা করছিলাম এটা, যে আপনি ব্যাটিং এর সময় যদি পার্টনার আপনার কারণে প্রেসারে পড়ে কোনোভাবে, তাহলে কিন্তু ওই ব্লেমটা আপনার নিতে হবে। কারণ আপনার কারণে আরেকটা ব্যাটসম্যান প্রেসার ফিল করে একটা উল্টাপাল্টা করে আউট হতে পারে, অনেক সময় হয় এমন। তো আমি চেষ্টা ছিলাম যে আমার কারণে যেন কোনোভাবে নাইম প্রেসারে না পড়ে, ওকে যতটুকু সাপোর্ট দেওয়ার। কারণ সবার সব দিন যায় না। আপনার হচ্ছে কারো যদি স্পেশাল কোনো দিন যায়। হ্যালো? জি। হ্যাঁ, শোনা যাচ্ছে না ভাই? আবার একটু মানে নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল আর কি। ওকে, ওকে। অ্যাজ আ ফ্যান আমাদের জন্য আচ্ছা। ওর ইনিংসটা অসাধারণ একটা স্মৃতি ছিল এবং বোল্ড ফিয়ারলেস ব্যাটিং উনি যেটা দেখিয়েছিলেন, ইট ওয়াজ অ্যামেজিং। তো আপনি নন স্ট্রাইকিং এন্ড থেকে ওটা কতটা উপভোগ করেছিলেন? আমি অবশ্যই অনেক এনজয় করছিলাম, কারণ ও একদম ইয়াং, এসেই এরকম একটা ইনিংস খেলা, এটা আসলেই মানে অনেক ব্রেভের ব্যাপার। আর মানে সবচেয়ে ভালো লাগতো যদি ম্যাচটা আমরা জিততে পারতাম। আনফরচুনেটলি ওই ম্যাচটা আমরা জিততে পারি নাই, খুব কাছে ক্লোজ ম্যাচ ছিল। ম্যাচটা যদি জিততে পারতাম তাহলে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হতো, ইন্ডিয়ার মাটিতে যে ইন্ডিয়ার সাথে সিরিজ জেতা। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হতো। তারপরেও উম, মানে আমরা আসলে মানে ম্যাচটা জিততে পারি নাই। ম্যাচ শেষে অনেক খারাপ লেগেছিল আসলে, যে ওর এত সুন্দর একটা ইনিংস যেটা আসলে আহ, আহ, কোনো কাজে দিল না, মানে টিম জেতার ক্ষেত্রে। অবশ্যই ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। হ্যাঁ, আপনি টেস্টে নাম্বার 6, নাম্বার 5 এরকম পজিশনে ব্যাটিং করেন, জেনারেলি নাম্বার 6 এ। তো এই পজিশনে মাঝে মধ্যে হতে পারে যে টিম একটা বড় সংগ্রহের দিকে এগোচ্ছে, এসে স্লগিং করা লাগতে পারে। এমনও হতে পারে যে টপ অর্ডার কোল্যাপস করেছে,
এসে হাল ধরা লাগতে পারে। আবার আরেকটা যেটা কমন সিনারিও হতে পারে সেটা হচ্ছে সেকেন্ড নিউ বল ফেস করা লাগতে পারে। তো এই সেকেন্ড নিউ বল ফেস করার জন্য কি স্পেশাল কোনো ট্রেনিং সেশন আছে লেট মিডল টু লেট অর্ডার ব্যাটসম্যানদের জন্য? না, এটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপরে, তারা কিভাবে মানে ফ্যাসিলিটি তৈরি করে। অবশ্যই ম্যানেজমেন্টের যারা থাকে ওদের ওদের মধ্যে তো এটা অবশ্যই এটা তো অবশ্যই কাজ করে। যে নাম্বার 6 নাম্বার 7 ব্যাটসম্যান নতুন বল ফেস করতে হতে পারে, তো তারা কিন্তু প্র্যাকটিসেও আমাদের সেই অপরচুনিটিটা দেয়। মাঝে মধ্যে আমাদের নেটে যে শুধু আমরা পুরান বলেই ব্যাটিং করি তা না, আহ, আমরা অনেক সময় নতুন বলও ফেস করি। তো জিনিসটা হচ্ছে কোচিং স্টাফরা সবসময় চেষ্টা করে যে একটা প্লেয়ার মাঠে নামার পরে যে সিনারিওটা ফেস করবে সেটা প্র্যাকটিস ফ্যাসিলিটিতে ওই জিনিসটা দেয়ার। তো এটা নিয়ে অবশ্যই মানে এটা ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে, এবং আমরাও মানসিক ভাবে নিজেদের তৈরি করি যে আমার কি কি সিচুয়েশন ফেস করতে হতে পারে, সেই সিচুয়েশন নিয়ে অবশ্যই আমরাও কাজ করি। ভাই আপনি ইন্ডিয়ান সিরিজটাতেও গিয়েছিলেন এবং পাকিস্তানের সাথে টেস্টিতেও ছিলেন। তো দুইটা কন্ডিশনসই দেখে যেটা মনে হয়েছে আউটসাইডার হিসেবে যে আমাদের এশিয়ান কন্ডিশনস থেকে টোটালি ডিফারেন্ট ছিল পিচের কন্ডিশনস গুলা। অনেক স্পোর্টি ছিল এবং পেস বোলিং কে অনেক সাপোর্ট করেছে। তো সবচেয়ে বেশি ডিফিকাল্টি কি ইন্ডিয়ার পিচে খেলতে হয়েছিল নাকি পাকিস্তানের পিচে খেলতে হয়েছিল? যদি পিঙ্ক বলের পোর্শনটা বাদ দিই, না, জাস্ট আমার নর্মাল রেড ইন্ডিয়ার বলে। না, তারপরেও ইন্ডিয়াতে কারণ পাকিস্তানের উইকেটটা গ্রিন ছিল, বাট অনেকটা স্পোর্টিং টাইপের ছিল। বাট ইন্ডিয়ান উইকেটটা কিন্তু স্পোর্টিং উইকেট ছিল না, তার উপরে আমরা আগে ব্যাটিং করি। ফার্স্ট ইনিংসে আরো বেশি বল মুভ করছিল, আরো বেশি হেল্প ছিল। আর আপনি যদি বোলাররা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড এখন অ্যাজ এ বোলিং হুম, ইউনিট। ওরা কিন্তু আপনি দেখেন যে যে কোনো কন্ডিশনে কিন্তু ওরা অনেক ভালো করে। আপনি অস্ট্রেলিয়াতে যেও কিন্তু অস্ট্রেলিয়াকে ডিফিকাল্ট টাইম দিছে তারা। তো জি। জিনিসটা হচ্ছে বোলিং, ওরা পাকিস্তানের সঙ্গে আমরা যে খেলেছি ওরা কিছুটা ইনএক্সপিরিয়েন্স ছিল। অবশ্যই ওরা অনেক কোয়ালিটি বোলার, ওদের অনেক পেস আছে, বাট ইন্ডিয়ার মতন কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না ওদের। তো আমার কাছে ইন্ডিয়ারটাই বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে পাকিস্তানের চেয়ে। ভাই আপনি আমাদের কারেন্ট টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হকের আন্ডারে খেলেছেন। তো অ্যাজ এ ক্যাপ্টেন উনি কেমন? উনি কি স্ট্রিক্ট নাকি উনি ফ্রিডম দেন? উনার ক্যাপ্টেন্সি প্রসেসটা কেমন? না, আমি অনেক এনজয় করি। আমি পার্সোনালি অনেক এনজয় করি কারণ ও হচ্ছে অনেক পজিটিভ। মানে একজন ক্যাপ্টেন পজিটিভ হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি আসলে সারা জীবন যদি একই ভাবে চিন্তা করেন যে আমরা চেষ্টা করব কোনো রকম 5 দিন খেলতে, বা আমরা চেষ্টা করব ড্র করতে, বা আমরা হোমে উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে জিতবো, এই টাইপের চিন্তা করার থেকে আমার মনে হয় যে বাইরের কন্ডিশনে কিভাবে যে আমরা ওদের সাথে ফাইট করতে, ওদের সাথে কিভাবে আমরা ম্যাচ জিততে পারি। হয়তো বা সময় লাগবে, বাট আপনার চাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি মন থেকে চান এবং সেইভাবে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমি মনে করি সম্ভব। কারণ আমাদের কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার আছেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছেন, সাথে সাথে আমাদের যে জুনিয়র প্লেয়াররা আছেন, এরাও কিন্তু অনেক কোয়ালিটি এখন, মানে এবং সবাই হার্ড ওয়ার্ক, সবাই অনেক চেষ্টা করে, নিজেদের ক্যারিয়ার নিয়ে সবাই অনেক সচেতন। তাহলে আমি কোনো কারণই দেখি না যে আমাদের সাকসেস না হওয়া। হয়তোবা আমরা যদি রাইট, যে দেশের বাইরে যে আমরা টেস্ট জিততে চাই এবং আমরা ওইভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় যে এটা টুডে টুমোরো আসবে। তো এই জিনিসটা আমার ওর খুবই ভালো লাগে, যে ও ও আসলে অপোনেন্টের দিকে না তাকিয়ে যে আমাদের যে অ্যাবিলিটি আছে আমরা আরো বেটার করতে পারি, এই জিনিসটা সবাইকেই ও নক করে এবং সবাইকে পুশ করে
যে ভালো করার জন্য অবশ্যই আপনি ক্যাপ্টেন হিসেবে আপনাকে কখনো স্ট্রিক হতে হবে, কখনো সাপোর্টিং হতে হবে, আপনার সব কোয়ালিটি থাকতে হবে। তো আমার মনে হয় ওর মধ্যে এই কোয়ালিটি গুলো অনেক ভালো আছে, এবং ওর ম্যান ম্যানেজমেন্ট অ্যাবিলিটি অনেক ভালো। আপনার কি কখনো ক্যাপ্টেন্সির অ্যাসপিরেশন ছিল বা এখনো আছে? আপনি কি ক্যাপ্টেন্সিটাকে এনজয় করেন, বা কি আপনার পার্সোনাল অপিনিয়ন কি ক্যাপ্টেন্সির বিষয়ে? না, আমি ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করেছি, প্রিমিয়ার লিগে করেছি, ফার্স্ট ক্লাসে করেছি, ডোমেস্টিকে করা হয়েছে, ইভেন এইচপিতেও করেছি, এইচপিতেও ক্যাপ্টেন্সি করেছি। এইচপিতে প্রায় 2 বছর আমি ক্যাপ্টেন ছিলাম। এই টিমে ক্যাপ্টেন্সি করা হয়নি। ক্যাপ্টেন্সি মোটামুটি অনেক জায়গায় করেছি। আহ, তো জিনিসটা হচ্ছে যে যেখানে করেছি সেখানে চেষ্টা করেছি কি নিজের বেস্টটা দেওয়া। ন্যাশনাল কখনো এই ধরনের চিন্তা আসেনি যে আমি ক্যাপ্টেন্সি করব বা কিছু। এখন আমি আমার যে রোল আছে আমি সেই দিকেই ফোকাস করছি, এবং ওখান থেকে আমি চেষ্টা করছি যে টিমকে আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। হ্যাঁ, আমরা অনেক সময় ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে শুনে থাকি যে ক্যাপ্টেন্সি মানে একটা এক্সট্রা বার্ডেন, টিমের বেস্ট ব্যাটসম্যানের উপরে কখনোই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত না। তো আপনি তো যেহেতু নিজে ক্যাপ্টেন্সি করেছেন এবং ব্যাটসম্যান হিসেবে আপনি খেলতেন, তো আপনার কি মনে হয়েছিল ওই টাইমে, যে এটা কি আসলে একটা এক্সট্রা বার্ডেন হিসেবে কাজ করতো আপনার উপর? কি এটা প্রেশার ক্রিয়েট করতো যে আমি ক্যাপ্টেন, টিমের জন্য ভালো করা লাগবে? এটা কি মানে কোনো মেন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করতো? না, আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে আপনার মধ্যে ক্যাপ্টেন্সি কোয়ালিটি কতটুকু আছে। আপনি ভালো প্লেয়ার হলে যে ভালো ক্যাপ্টেন হইতে পারবেন এটা নট নেসেসারি। জিনিসটা হচ্ছে যে একজন লিডার, তার লিডারশিপ কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে তাহলে আপনি টিমের বেস্ট প্লেয়ার হন আর টিমের নিচের দিকের প্লেয়ার হন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপ্টেন্সির রোলটা সম্পূর্ণ আলাদা। এর সাথে আপনার পারফরমেন্স, আমি পার্সোনালি ফিল করি যে এর সাথে পারফরমেন্সের কোনো রিলেশন নেই। আপনি তখনই, আপনার মধ্যে যদি ক্যাপ্টেন্সি কোয়ালিটি থাকে তাহলে সেটা আপনার পারফরমেন্সে কোনোভাবে ইফেক্ট করবে না, বরং আপনার জন্য আরো ভালো হতে পারে। বাট আপনার মধ্যে যদি ক্যাপ্টেন্সি কোয়ালিটি না থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে সেটা আপনার পারফরমেন্সে যে ইফেক্ট করবে। জি। হ্যাঁ, এবার আমরা একটু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 নিয়ে ডিসকাস করি। তো লিডিং ইনটু দ্য টুর্নামেন্ট আপনি বেশ ভালো ফর্মে ছিলেন, কিন্তু আনফরচুনেটলি ওয়ার্ল্ড কাপে আপনি নিজেকে ওইভাবে মেলে ধরতে পারেন। তো এটার পিছনে আপনি যখন সেলফ অ্যানালাইসিস করেছেন, এটার পিছনে আপনার মূল কারণটা কি লেগেছে? এটা কি কন্ডিশনস এর জন্য ছিল, নাকি প্রেশার ছিল ওয়ার্ল্ড কাপে খেলার? আপনার আপনার কাছে মূল কারণ কি লেগেছে? না, আমার কাছে কোনোটাই মনে হয়নি। কারণ হচ্ছে আমি 3টা ম্যাচ খেলেছি ওয়ার্ল্ড কাপে। তো আমি জি। প্রথম যে 2টা ম্যাচে খুবই মানে খুবই স্বাভাবিক ছিলাম। মানে আমার ওই কন্ডিশনে যদি আমার সমস্যা হতো তাহলে ফার্স্ট ম্যাচ থেকে আমি স্ট্রাগল করতাম। আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। আমি যতটুকু ব্যাটিং করেছি খুব স্বাচ্ছন্দ্য, খুব স্বাভাবিকভাবে ব্যাটিং করেছি। তো জিনিসটা হচ্ছে যে আমি 2টা ইনিংস, প্রথম 2টা ম্যাচে কিন্তু ভালো শুরু করার পরে ওই 2টা ইনিংস আমি আরো বড় করতে পারতাম। ওই দুইটা আরো রানটা আরো বড় করতে পারতাম। তো এইটা যদি হতো তাহলে হয়তোবা থার্ড ম্যাচে এসে আমার উপরে ওই প্রেশারটা পড়তো না। তো দুইটাই আপনার 30-30 করে আউট হওয়াতে আমার নিজের উপরেই একটা চাপ নিয়ে নিই, যে বড় ইনিংস খেলতে হবে বা কিছু করতে হবে, বা আমার উপরে এক্সপেকটেশন অনেক, নিজে নিজে অনেক কিছু চিন্তা করে ফেলি। এগুলি ক্ষতি হয়। আমি যদি আর একটু পারতাম তাহলে হয়তো ইংল্যান্ডের সাথে ম্যাচে তো আমি 0 রানে আউট হই। তো তারপরে আমার আর ম্যাচ খেলার সুযোগ হয়নি। তো জিনিসটা হচ্ছে যে
অবশ্যই টুর্নামেন্ট শুরুর আগে অনেক স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে, ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করব বা আমরা দল হিসেবে আরো বেটার পজিশনে যাব। মানে এখন মানে যেটা ছিল যে এখন পর্যন্ত যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের টিমটা খুব ভালো ছিল, তো ইয়ে ছিল যে আগে যেটা করতে পারিনি আমরা দল হিসেবে, সেই টার্গেট ছিল যে সেই টার্গেটে পৌঁছাবো। তো তারপরে মানে টুর্নামেন্টের শুরুটা আমাদের খুব ভালো হয়েছিল, বাট শেষটা ভালো করতে পারিনি। আর এখন হ্যাঁ, কিছুটা আফসোস লেগেছিল। টুর্নামেন্ট যখন ওয়ার্ল্ড কাপ থেকে আসি তখন নিজের এক্সপেকটেশন পূরণ হয় নাই, সেইটা নিয়ে একটা আহ কষ্ট ছিল। বাট আপনি তো ওটা নিয়ে পড়ে থাকলে হবে না, আপনার সামনের দিকে তাকাতে হবে। কারণ যেটা চলে গেছে সেটা নিয়ে আসলে বেশি আফসোস না করাই ভালো। নেক্সটে আমি কি বেটার করতে পারি বা আরো কিভাবে আমি এই দলকে সাপোর্ট করতে পারি, পিছনের ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো, বাট ওটা নিয়ে আফসোস না করাই ভালো, আমি যেটা মনে করি। জি, জি। ভাই, আপনার ফার্স্ট ম্যাচটা যেটা ছিল ওয়ার্ল্ড কাপে, আপনার ডেবিউ সাউথ আফ্রিকার এগেনস্টে, তো আপনি নাম্বার 5-এ নামলেন এবং মার্করামের বলে যখন 6টি মারলেন, তার আগে কি কোনো নার্ভস কাজ করছিল? 6টি মারার পরে ক্লিয়ার হয়ে গেল, নাকি ফার্স্ট থেকেই আপনি একদম ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে নিচ্ছেন? না, আমি আসলে আহ, এই জিনিসটা আমার ভিতরে খুব কম হয়। আমি যখন ব্যাটিং এ নামি তখন উইকেটে নামার আগে আমি কিছুটা নার্ভাস থাকি, মানে উইকেটে যাওয়ার আগে আমি কিছুটা নার্ভাস থাকি, বাট উইকেটে যাওয়ার পরে আমি তখন অনেকটাই স্বাভাবিক থাকি। এই জন্যই দেখবেন যে আমার ব্যাটিং এর শুরুটা কিন্তু রোটেট করতে পারি। কারণ আমি যখন উইকেটে নামি তখন আমি আহ, সব প্রেশার আমি চেষ্টা করি যে আমার থেকে বের করে দিতে, বের করে আমি জাস্ট টিমের যে প্রয়োজন, স্কোর বোর্ডের কি ডিমান্ড করছে বা আমি কিভাবে খেললে দল উপকৃত হবে, আমি সম্পূর্ণ ফোকাসটা তখন সেই দিকে দিই। রাদার দেন আমি নিজের দিকে ফলো করি যে আমি অনেক নার্ভাস বা অনেক ক্রাউড বা এই জিনিসগুলো আমার ভেতরে আসলে খুব একটা কাজ করে না। শুরুতে করতো, বাট এখন এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করে না। যে আপনি ওয়ার্ল্ড কাপের জার্নিটা সম্পর্কে বললেন যে আমাদের স্টার্টিংটা অসাধারণ হয়েছিল, সাউথ আফ্রিকার মতো টিমকে আমরা এত কম্প্রিহেন্সিভলি ডিফিট করলাম, এত বিশাল একটা স্কোর করলাম এবং এত ভালোভাবে ডিফেন্ড করলাম। তো যারা বোদ্ধা ছিল এবং আমরা যারা ফ্যানসও ছিলাম, আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে মাস্ট হারাতে হবে। তো ফার্স্ট 2 ম্যাচ তাদের সাথেই ছিল, সাউথ আফ্রিকাকে হারালাম এবং নিউজিল্যান্ডের কাছে এত কাছে এসে হেরে গেলাম। তো সেই হারাটা কি টিমের জন্য খুব মোরালি ডাউনগ্রেডিং ছিল? সেই ম্যাচটি জিতলে কি আমাদের ওয়ার্ল্ড কাপ সিনারিওটা ডিফারেন্ট হতো, জার্নিটা ডিফারেন্ট হতো? আপনার কি মনে হয়? উইনই একটা দলের চেঞ্জ করে দেয়, টিমের কনফিডেন্স লেভেলটা চেঞ্জ করে দেয়। তো তো আমাদের ম্যাচ ছিল, সাউথ আফ্রিকার পরের ম্যাচটাই ছিল হচ্ছে ইয়ের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে। তো জি, জি, আমরা প্রথম নিউজিল্যান্ডের দুই সাথে। ম্যাচই যদি ব্যাক টু ব্যাক চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, তখন মানে সিনারিটা, কারণ এবার ওয়ার্ল্ড কাপের ইয়েটা কিন্তু অনেক টাইট ছিল। মানে আপনি কোয়ালিফাই করতে হলে আপনার কিন্তু প্রত্যেকটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা কিন্তু আমাদের অনেক ক্লোজ ম্যাচ ছিল। ওই ম্যাচটা পরে আমরা ক্যালকুলেশন করে দেখেছি ছোট খুব। জি, শুনতে পাচ্ছেন? জি, জি ভাইয়া। জি, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। জি, হ্যাঁ, জি জি, আমি শুনতে জি, পাচ্ছি। জি, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। জি, জি। প্লিজ কন্টিনিউ।
তো আমরা খুব মানে ম্যাচটা অনেক টাইট ম্যাচ ছিল, আর আমরা কিন্তু খুব ছোট কিছু মাইনর ভুলের কারণে ম্যাচটা আমরা হারি। জি। তো এই ম্যাচটা জিততে পারলে অবশ্যই পুরো টিমের তার এখন যেটা চলে গেছে সেটা নিয়ে আসলে আফসোস করে তার লাভ নাই। হয়তোবা ওটা থেকে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে শিক্ষা নিতে পারি, বা নেক্সটে এইসব ভুল যেন না করি সেটা শিক্ষা নিতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, করোনার কারণে আমরা অস্ট্রেলিয়ার সাথে হোম সিরিজটা সাসপেন্ডেড হলো, নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজটা সাসপেন্ডেড হলো। তো একজন ক্রিকেটার হিসেবে এত বড় বড় দুটো সিরিজ সাসপেন্ডেড হওয়া আপনার কাছে কতটা বেদনাদায়ক, এবং আমাদের কিরকম অপরচুনিটিস ছিল এই দুটো সিরিজ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস গ্যাদার করা? আসলে আমাদের হোমের ম্যাচ গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ আপনি যদি রিয়েলিটি চিন্তা করেন, অস্ট্রেলিয়াতে যে অস্ট্রেলিয়াকে হারানো কিন্তু অনেক ডিফিকাল্ট। জি। কারণ ওই কন্ডিশনের সাথে আমরা ইউজ টু না। অসম্ভব কিছু না, বাট ডিফিকাল্ট। বরং আমাদের হোমে ওরা আসলে কিন্তু এর আগেও কিন্তু প্রমাণ করেছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের হোমে যে সম্ভব, সেই কনফিডেন্সটা কিন্তু সবার মধ্যেই ছিল। তো নিউজিল্যান্ডও সেম, নিউজিল্যান্ডও এর আগে কিন্তু বাংলাদেশে এসে ওরা হেরেছে। তো এটা আমাদের জন্য অনেক ভালো সুযোগ ছিল আমাদের আরো বেটার পজিশনে যাওয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপে। তারপরে আসলে এটা তো কারো হাতে নাই। এটা আসলে নিয়ে বলার কিছু নাই, কারণ সারা পৃথিবী করোনাটাকে নিয়ে অনেক স্ট্রাগল করছে। আহ, এখনো আমরা স্ট্রাগল করছি, এখনো আমরা মাঠে এখনো খেলা শুরু করতে পারি নাই। তো সিরিজ গুলা ক্যান্সেল হয়ে গেছে, আশা করি যে হয়তোবা চেষ্টা করবে ক্রিকেট বোর্ড সেটাকে রিশিডিউল করতে। আমরা আসলে এখন ওয়েট করছি যে কবে আমরা মাঠে ফিরতে পারি, মানে আবার কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি। আমরা সবাই এটার জন্য ওয়েট করছি। পরিবেশ পরিস্থিতি যদি সবকিছু সাপোর্ট করে তাহলে এখন মূল লক্ষ্য হচ্ছে মাঠে ফেরা এবং মাঠে খেলা, কারণ আমরা খেলাটাকে অনেক বেশি মিস করছি। আচ্ছা। জি, আমরাও ফ্যান্স হিসেবে খুবই মানে মিস করছি খেলাকে। ওকে ভাই, আপনার ফিউচার গোলস কি? আপনি আপনার ক্যারিয়ারে এন্ডে নিজেকে কোন লেভেলে দেখতে চান? নিজের কোনো টার্গেট আছে যে ওয়ান ডে তে এত হাজার রান করতে চাই, টেস্টে এত হাজার রান করতে চাই, এমনকি কোনো গোল সেট করেছেন নিজের জন্য? না ভাই, আমি আসলে কখনো এত দূরের গোল সেট করি না। আমি জাস্ট শর্ট শর্ট গোল সেট করতে পছন্দ করি। যে অবশ্যই গোল ছাড়া তো মানুষ সামনের দিকে এগোতে পারবে না। আমারও গোল আছে। তো একদম ফিউচারে কি হবে বা কত বছর খেলতে পারবো, কতগুলা ম্যাচ খেলতে পারবো সেটা তো জানি না। তবে অনেস্টলি চেষ্টা করি, মানে নিজে অনেস্ট থেকে সবসময় চেষ্টা করে যাই যেন নিজের বেস্টটা দিতে পারি। আহ, অবশ্যই যদি আমি নিজের বেস্টটা দিতে পারি এবং ম্যাচ বাই ম্যাচ বা সিরিজ সিরিজ সামনের দিকে এগোতে থাকি, আহ, একটা ভালো অবস্থায় আহ, জি, ইনশাআল্লাহ ভাইয়া। ভাই, আপনি বিপিএল এ বিভিন্ন দলের হয়ে খেলেছেন, তো বিপিএল এর এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল? ড্রেসিং রুম শেয়ার করা বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে, এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করা, আপনার ওই হোল এক্সপিরিয়েন্সটা কেমন কেটেছে? কেমন লার্নিং এক্সপিরিয়েন্স? এটা আসলে হ্যাঁ, আপনি যেটা বললেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রাঞ্চাইজির সঙ্গে খেলা, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কারণ এক এক ফ্রাঞ্চাইজির চাহিদা এক এক রকম থাকে। কখনো আপনি চ্যাম্পিয়ন টিম করলে চ্যাম্পিয়ন ছাড়া আপনি ইভেন রানার আপ হইলেও তারা হ্যাপি না। আবার কখনো কখনো আহ, যেমন আমি লাস্ট ইয়ার খেলেছি সিলেট সিক্সার্স, আমরা লাস্ট টিম ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের টিমটা অত ভালো ছিল না। আমাদের টার্গেট ছিল যে আমরা যদি কোয়ালিফাই করতে পারি তাহলেই ওরা অনেক হ্যাপি।
তো জিনিসটা হচ্ছে এক্সপেকটেশন আসলে ডিপেন্ড করে টিমের ওপরে, যে আপনার টিম কতটুকু ব্যালেন্স টিম করলেন বা কত ভালো টিম করলেন। আহ, এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, নতুন নতুন মানুষের সাথে কাজ করা, নতুন নতুন কোচের সাথে কাজ করা। এই জিনিসটা আমি অনেক এনজয় করি। আমি এনজয় করি এবং চেষ্টা করি যে যেই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলি তারা আমাকে আহ, মানে আমাকে খেলার বিনিময়ে তারা আমাকে পে করছে। আমি চেষ্টা করি যে তাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল করতে, আমার নিজের বেস্ট পারফরমেন্সটা দলের হয়ে করার চেষ্টা করি। কারণ আমি যখন বেস্টটা দিব তখনই তারা হ্যাপি হবে। তো তারা যেহেতু আমাদের পেমেন্ট করছে, সেহেতু আমাদেরও দায়িত্ব যে তাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার। জি, definitely। তবে আপনি যদিও বললেন যে আপনি নিজের জন্য লং গোল সেট করতে চান না এবং শর্ট শর্ট গোলস এর মাধ্যমে আগাতে চান, তাও একটা কোয়েশ্চেন কিউরিওসিটির থেকে, যে আমরা দেখে থাকি যে অনেক ক্রিকেটার ক্রিকেট খেলা শেষ করার পরে তাদের ক্যারিয়ারের এন্ডে বিভিন্ন ক্রিকেটের সাথে বিভিন্ন অন্যরকম প্রফেশনের সাথে যুক্ত হয়ে যায়। যেমন কেউ কোচ হচ্ছে, কেউ ধারাভাষ্যকার হচ্ছে, কেউ ম্যানেজেরিয়াল রোলে যাচ্ছে। তা আপনি কি কখনো এরকম কিছু ভেবেছেন যে রিটায়ারমেন্টের পরে কোচিং নিয়ে কোনো ইচ্ছা আছে কিনা, বা কমেন্টেটর হওয়ার, বা কোনো ম্যানেজেরিয়াল রোল নেওয়ার? এরকম কি কখনো ধারণা এসেছে মাথায়? না, আমি আসলে আহ, খেলা ছাড়া খেলার পরে কি করব সেটা নিয়ে এখনো চিন্তা করি নাই। কারণ এখনো আমার অনেক সময় আছে। জি। এখন আমি সম্পূর্ণ ফোকাস করি ক্রিকেটের দিকে। ক্রিকেটটাই আমার ধ্যান জ্ঞান সবকিছু ক্রিকেট নিয়ে। তো হয়তো বা career শেষের দিকে তারা কোন দিকে কেমন আছে, বা কোন দিকে গেলে আমি ভালো করতে পারবো, এরকম একটা লাইন যখন পাবো তখন হয়তো বা সেটা নিয়ে চিন্তা করবো। বাট এখন পর্যন্ত আমি ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করি না। Fantastic। ভাই, আপনার ওডিআই এবং টি-20 ডেবিউ দুটো হয় 2014-এ, একটি ইন্ডিয়া এবং একটা শ্রীলঙ্কার সাথে। পরে আপনার টেস্ট ডেবিউ হয় যে 2018-এ জিম্বাবুয়ের সাথে। তো 4 ইয়ারের একটা গ্যাপ থাকে, তো এর মধ্যে কি ফ্রাস্ট্রেশন কাজ করেছে কখনো? যেমন তো টেস্টকে যেহেতু ক্রিকেটের পিনাকেল ধরা হয়, তো সেক্ষেত্রে টেস্টে এত ডিলেড হয়েছে, এবং আপনার ডেবিউয়ের সময় আপনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ডোমেস্টিক ম্যাচ খেলে তারপরে ফার্স্ট টেস্ট খেললেন। তো এর মধ্যে কি কোনো ফ্রাস্ট্রেশন কাজ করেছে যে টেস্টে কেন চান্স পাচ্ছি না, বা এরকম নেগেটিভ থটস কি আসতো কখনো? না, আসলে আমি আহ, আমার টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। সেটা যে কোনো ফরম্যাটই হতে পারে। আমি আসলে ফরম্যাট কখনো ভাগ করে নিই নাই যে আমি ওয়ান ডে খেলেছি, টি-20 খেলেছি, আমার টেস্ট খেলতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার ভেতরে কখনো আসেনি। এই ব্যাপার নিয়ে আমার ভেতরে কোনো ফ্রাস্ট্রেশন কাজ করেনি। আমার টার্গেট ছিল যে আমি বাংলাদেশ টিমে আহ লম্বা টাইম সার্ভিস দেওয়া। আর আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তো আমি লম্বা সময় বাংলাদেশ টিমে খেলতে পারিনি। ইভেন এমন মনে হয় নাই যে 2টা সিরিজ বা 3টা সিরিজ আমি টানা খেলেছি। আগের কথা বলছি, আমি 2018-এর আগের কথা বলছি। আমার জি। ম্যাক্সিমাম হয়েছে একটা সিরিজ বা একটা ম্যাচ পরেই আমি টিমের বাইরে চলে গিয়েছি। তো আমি সবসময় ওটা নিয়ে ইয়ে করতাম যে কিভাবে আমি বেটার সার্ভিস দিতে পারবো এবং কিভাবে আমি ভালো করে কন্টিনিউ টিমের একটা পার্ট হয়ে থাকতে পারবো। তো প্রথম দিকে আমার গোলটা ছিল এরকম। সেটা যে কোনো ফরম্যাটেই হতে পারে, যেই ফরম্যাটেই আমার সুযোগ আসুক। তো আমার ফোকাসটা ওই দিকেই ছিল। আর আমি হচ্ছে কখনোই আমি সবসময় ইয়ে করি যে আমি ক্রিকেট খেলতে চাই। আমি যেখানেই খেলি ভালো ক্রিকেট খেলতে চাই, আমি বেস্টটা দিতে চাই, সেটা ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক। সেই জন্য আমি কখনো ফার্স্ট্রেটেড হইতাম না। যে অনেক প্লেয়ার আছে যারা হয়তো বা ইন্টারন্যাশনাল না খেললে অনেক ফার্স্ট্রেটেড হয়ে যায়। বাট আমি যখন টিমে ছিলাম না, আমি শুধু ডোমেস্টিক খেলতাম, তখন আমি ডোমেস্টিকটাকেই এনজয় করতাম এবং আমার পুরা ফোকাসটা ডোমেস্টিকেই ছিল। মানে আমি এমন না যে আমি কখনো এমন হয়নি যে আমি একটা ডোমেস্টিক ম্যাচ খেলছি যে এটাই ভালো করলে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো এটা চিন্তা করে।
আমি সবসময় একটা জিনিস ইয়ে করতাম যে আমি যদি আমার প্রসেস ফলো করি তাহলে অটোমেটিক আমার যে টার্গেট সেটা আমি অটোমেটিক আমার আহ, মানে আমার যে গোল সেখানে আমি পৌঁছাতে পারবো। সেই জন্য সেটা আমি হচ্ছে ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক, প্রত্যেকটা ম্যাচই চেষ্টা করি আমার নিজের বেস্টটা দেওয়ার এবং খুব মন দিয়ে সেটা খেলার। খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, খুবই মোটিভেশনাল, এবং আমরা আশা করি যে আপনার ক্যারিয়ার অনেক দীর্ঘ হোক ইনশাআল্লাহ। আমরা আপনার থেকে আরো আরো অনেক চমৎকার চমৎকার ইনিংস দেখতে পাই এবং তার মাধ্যমে বাংলাদেশ অনেক জি জয়লাভ করুক। ভাইয়া, আমরা আমাদের ইনশাল্লাহ আড্ডার ভাই। একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো জি। যাওয়ার পূর্বে আমাদের newscricket24.com এর দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন আপনি, প্লিজ। সবাইকে ফার্স্ট অফ অল শেষ। আর আপনাদের প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, আপনাদের প্রোগ্রামে আসতে পেরে আমার অনেক ভালো লাগলো। আপনার স্পেশালি আপনার কোশ্চেন গুলো খুবই মিনিংফুল, আপনার কোশ্চেন গুলো খুবই ভালো ছিল, আমি খুব এনজয় করেছি। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ক্রিকেটকে সাপোর্ট করেন, বাংলাদেশকে সাপোর্ট করেন। আহ, যদিও আমাদের দেশের দর্শকরা ক্রিকেট পাগল, এটা সবাই জানে। আমাদেরকে অনেক ভালোবাসেন আপনারা, আরো বেশি বেশি ভালোবাসা দেন এবং আমাদের পাশে থাকেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য অনেক ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং এত অসাধারণ অসাধারণ আপনার কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। আপনি ভালো থাকবেন ভাইয়া। আশা করি অতি দ্রুতই জি আপনাকে আবার ভাইয়া, আমরা মাঠে দেখতে পাবো। ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ জি, হাফিজ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অতি শীঘ্রই নেক্সট লাইভ আড্ডায়। সাথে থাকবেন বিশেষ গেস্ট। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু বাসি হলেও আবারও ঈদ মোবারক। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।